আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখেন, আমরা লাস্ট যতগুলা ক্লাস করছি, 27টা ক্লাস করছি, তাই না? লাস্টে যে পরীক্ষাটা হয়েছে অফিসার এবং সিনিয়র অফিসারের যে পরীক্ষাটা হয়েছে, আমার বিশ্বাস যে আপনারা যদি ভালো মতো প্র্যাকটিস করে থাকেন তাহলে মানে খুব ভালো পরীক্ষা দিয়েছেন। মানে ম্যাথ পার্টের কথা বলতেছি, যে ম্যাথ পার্টটা খুব ভালোই গেছে। সিনিয়র অফিসারে যদিও ইংরেজিতে প্রশ্ন ছিল, তারপরেও সবগুলো প্রশ্নই পারার মতো ছিল, না পারার মতো একটা প্রশ্ন ছিল না, ঠিক আছে? আর গতকালকের প্রশ্ন যেটা আপনারা পরীক্ষা দিলেন, সেটা তো আসলে মানে কি বলবো, যে সবগুলোই পারার মতো, মানে না পারার 5টার মধ্যে 5টায় পারা যাবে, এবং 5টা ম্যাথ সমাধান করতে লিখতে যতক্ষণ সময়, এর বেশি সময় লাগার কথা না, ঠিক আছে? আশা করি ভালো দিছেন। এখন জানি না যে আপনারা আসলে কতদূর কি করতে পারছেন। এখন গতকালকে যদি বলেন যে ভাই একটা টপিক তো আমাদেরকে পড়া নেই, এই জন্য ওইটা পারি নাই, হ্যাঁ ওইটার দায় নিতেই পারি যে ওইটা আমি মানে আমি এখনো পড়াই নাই। সেটা হচ্ছে যে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক, অর্থাৎ ত্রিকোণমিতির একটা বিষয়, তাই না? আগে এই অধ্যায়টা থেকে আগে আমাকে ভয় দূর করতে হবে, ঠিক আছে? তার জন্য আজকে একটা সাপোর্ট ক্লাস রাখছি, এবং আগামী ক্লাসে, অর্থাৎ আজকে রোববার তো, মঙ্গলবারে আমরা 9-10 বইয়ের যতগুলা ম্যাথ আছে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক সবগুলা ম্যাথ আমরা সমাধান করব। এবং আজকের ক্লাসটা করার পরে ওই ক্লাসটা করতে যে আপনার মনে হবে যে ভাই এখন আমার সহজ লাগতেছে, আগে ভয়টা দূর করি। কারণ ওই অধ্যায়টা আমরা মানে এমন ভাবে সাজাইছি, মানে ম্যাথগুলো আজকের লেকচার শিট যারা দেখছেন, লেকচার শিটে আমি যদিও ঢালাওভাবে দিয়েছি, কিন্তু কালকে আমি ওইটা নিয়ে আরো কথা বলবো যে লেকচার শিটটা আমি আসলে কিভাবে সাজাইছি। প্রত্যেকটা ম্যাথ, যেমন গতকালকে যে ম্যাথটা আসছে ত্রিকোণমিতি থেকে, ওই টাইপের একটা ম্যাথ ওই আপনার যেটা বলেন যে 9-10 বোর্ড বইয়ে আছে, ঠিক আছে? তো আগে ওই অধ্যায়টা নিয়ে আগে ভয়টা আগে দূর করতে হবে। ত্রিকোণমিতির পুরো বিষয়টাই হচ্ছে সমকোণী ত্রিভুজ রিলেটেড। আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আমি সমকোণী ত্রিভুজের একটা সমস্যার সমাধান করব, ঠিক আছে? মূল কথা অন্য কোনো ত্রিভুজ নয়, শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে আমার কথা হবে। এখন সমকোণী ত্রিভুজের মানে ত্রিভুজের তো 3টা বাহু থাকে, সেটা যেই ত্রিভুজই হোক। এই সমকোণী ত্রিভুজের যেই 3টা বাহু থাকে, এই 3টা বাহুর নাম আগে আমাকে পরিষ্কার হইতে হবে, যদি আমি দূরত্ব এবং উচ্চতা বিষয়ক ম্যাথ আমি ভালো পারতে চাই। কোন বাহুর নাম কি, এইটা আগে আমাকে ভালোভাবে বুঝতে হবে। এইটা আমরা ম্যাক্সিমাম মানুষজনই ভালোভাবে বুঝতে পারি না, বা জানলেও ওই হালকা হালকা জানি, বা একটু কম গুরুত্ব দিয়ে শিখছি, এই জন্য আমাদের কাছে কঠিন লাগে বিষয়টা, ঠিক আছে? আগে আমরা সমকোণী ত্রিভুজের যে 3টা বাহু আছে, এই 3টা বাহুর আগে নাম শিখবো, যে কোনটা দ্বারা কি বুঝায়, ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে বাহুগুলোর নাম। আপনারা খাতা এটা নোট করে নেবেন, কারণ আজকের নোটটা আমি দিব না, কারণ এমন একটা সফটওয়্যারে ক্লাস নিচ্ছি, এখান থেকে ওইটা করা যাবে না, ঠিক আছে? পরবর্তীতে খাতায় আপনারা এটা সুন্দর করে নোট করে নিন বাহুগুলোর নাম, ঠিক আছে? এখন আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ দাগানোর ট্রাই করি, তাহলে বিষয়টা কিরকম হবে জানেন? ওয়েট, দেখেন, আমরা দুই ভাবে মানে দুই দিকে চিন্তা ভাবনা করতে পারি। ধরেন যে আমি যদি আপনাকে বলি যে একটা সমকোণী ত্রিভুজ আঁকান, আপনি বলবেন যে ভাইয়া অনেকেই দাগাবে এইভাবে, ঠিক আছে? অনেকেই এইভাবে দাগাবে, ঠিক আছে? তো এই ত্রিভুজটার নাম দিলাম যে এইটা এ, এইটা বি এবং এইটা সি। অনেকে আবার ত্রিভুজটা এইভাবেও দাগাইতে পারে, ধরেন যে এইভাবে দাগাচ্ছে,
এইভাবে দেখাচ্ছে অনেকে, যেইভাবে দেখান না কেন, এইটারে এ মানলাম, এইটারে বি মানলাম, এইটারে সি মানলাম। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই যে এইটা হচ্ছে আমার এক সমকোণ, এইটা আমার কি এক সমকোণ। তাহলে এই যে কোণ বিটা যদি এক সমকোণ হয়, তাহলে বাদ বাকি যেই দুইটা কোণ থাকবে, যেমন কোণ এ আর কোণ সি, এই দুইটা আমার কি হবে, সূক্ষ্মকোণ হবে। সমকোণী ত্রিভুজের একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাদ বাকি যে দুইটা কোণ থাকবে, এই দুইটা কোণ হবে আমার সূক্ষ্মকোণ। ঠিক আছে, এখন আপনাকে প্রশ্নে এই 90 ডিগ্রি, এটা তো আপনি জানেনই, এই যে এ আর সি, এই দুইটা কোণের যে কোনো একটার মান দেওয়া থাকবে, যে কোনো একটার মান দেওয়া থাকবে। ঠিক আছে, তো ধরেন যে এইটার মান দেওয়া আছে, এটার আমি ধরলাম থিটা, থিটা কোণ। এইটারে আমি বললাম এখানে, এইটারে আমি বললাম যে এটা হচ্ছে থিটা কোণ। ঠিক আছে, ধরেন যে এটা প্রশ্নে দেওয়া আছে। এখন এই যে কোণগুলো দেখে আমি বাহু নির্ণয় করতে পারবো। খেয়াল করেন, 90 ডিগ্রির বিপরীতে, 90 ডিগ্রি কোণের বিপরীতে যেই বাহু থাকবে তাকে অতিভুজ বলা হয়। 90 ডিগ্রি কোণের বিপরীতে যেই বাহু থাকবে তাকে আমরা কি বলবো, অতিভুজ বলবো। তার মানে এইটা যদি 90 ডিগ্রি হয়, এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে এইটারে আমরা কি বলতে পারি, আপনি বলবেন যে ভাইয়া এইটা আমার অতিভুজ, এইটারে আমি বলতে পারি যে এইটা হচ্ছে আমার অতিভুজ। আর যেই কোণটা প্রশ্নে দেয়া থাকবে, যেমন এই থিটা ধরেন, এই থিটা কোণের বিপরীতে যেটা থাকবে, এই থিটার বিপরীতে যেই বাহুটা থাকবে, থিটা কোণের বিপরীতে, এইটারে আমরা বলতে পারবো কি, লম্ব। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রির বিপরীতে যেটা, এইটারে আমরা অতিভুজ বলবো। আর যেই কোণের মান দেয়া থাকবে সেই কোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলবো, লম্ব বলবো। আর একটা বাহু থাকে, সেই বাহুটাকে আমরা কি বলতে পারি, ভূমি বলতে পারি, ভূমি বলতে পারি। তো এখানে অতিভুজ নিয়ে কারো কোনো ঝামেলা হয় না, অতিভুজ সবাই বের করতে পারে। ঝামেলায় হয় হচ্ছে এই লম্ব আর ভূমি নিয়ে, আমরা বুঝতে পারি না যে কোনটা লম্ব কোনটা ভূমি। এই যে আমি দুইটা ত্রিভুজ আঁকাইছি, এখন আপনি খুব সহজেই বলতে পারবেন যে কোনটা লম্ব কোনটা ভূমি। ভূমি মানে যে কেবল এই কোনটাই ভূমি, মানে এই বাহুটাই ভূমি হবে এমন না, এই বাহুটা ভূমি নাও হইতে পারে, এটা আমার লম্বও হইতে পারে। যেমন খেয়াল করে দেখেন, এই ত্রিভুজে যদি আপনি খেয়াল করেন, আপনি বলবেন যে ভাইয়া এই কোণটা তো আমার এক সমকোণ, তাহলে এইটার বিপরীতে আছে এই বাহুটা, তাহলে সমকোণের বিপরীতে যে, মানে 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহু থাকে সেটারে আমরা অতিভুজ বলি, তার মানে এইটা অতিভুজ। আর থিটা কোণের বিপরীতে যেটা থাকে তারে আমরা কি বলি, লম্ব বলি। তাহলে থিটার বিপরীতে আছে এই বাহুটা, তাহলে এইটারে আমরা কি বলবো, লম্ব বলবো। তাহলে বাদ বাকি যেইটা থাকে, এই যে এই বাহুটা, এইটার আপনি এখন কি বলবেন, এইটারে আপনি ভূমি বলতে পারবেন না, এটা আপনার ভূমি না, ভূমি। তাহলে এইটা নিয়ে আর কখনো কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ আছে, আর কোনো সুযোগ নাই। কারণ আপনাকে এই লম্ব আর ভূমি বের করতে নিলেই আপনার ঝামেলাটা আপনারা বেশি পড়েন। ঠিক আছে, সো এই দুইটা জিনিস ক্লিয়ার করে দিলাম যে লম্ব কোনটা ভূমি কোনটা। এরপরে আসেন প্রশ্নে, ত্রিকোণমিতির এই দূরত্ব উচ্চতা বিষয়ক প্রশ্নে আপনাকে ডিরেক্ট বলবে না যে লম্ব ভূমি, এদের আলাদা আলাদা নামে ডাকবে। এই নামগুলো জানা জরুরি। ঠিক আছে, এই নাম না জানার কারণে আমরা ঝামেলায় পড়ে যাই। যেমন এইটার আমরা হেডিং দিতে পারি যে ধরেন যে একটি বাহুর বিভিন্ন রকম নাম থাকতে পারে, বিভিন্ন নামে ডাকতে পারে। একটি বাহুর বিভিন্ন রকম নাম থাকতে পারে, সেটা হচ্ছে যে বাহুই তো তিনটা, তার মধ্যে এক নাম্বার হচ্ছে আমার অতিভুজ। অতিভুজের অন্য কোনো নাম নাই, অতিভুজরে আমরা অতিভুজই বলবো, অতিভুজের অন্য কোনো নাম নাই, অতিভুজরে আমরা অতিভুজই বলতে পারি, বা প্রশ্নে অতিভুজ বলেই ডাকা হয়। এই ভূমি আর লম্বকে আলাদা আলাদা নামে ডাকে। ঠিক আছে, এই ভূমি ডিরেক্ট আপনাকে ভূমি বলবে না, প্রশ্নে ডিরেক্ট আপনাকে ভূমি বলবে না।
এইটারে প্রশ্নে বলতে পারে ভূরেখা, এইটারে বলতে পারে ভূরেখা, অথবা বলতে পারে শয়ন রেখা, ঠিক আছে, অথবা বলতে পারে আনুভূমিক, বানান ভুল হইলে মাফ করে না, আনুভূমিক রেখা, ঠিক আছে। ভূমিরে ডিরেক্ট ভূমি না বলে বলবে ভূরেখা, শয়ন রেখা, আনুভূমিক রেখা, ঠিক আছে। আর এই যে লম্ব, লম্বরে আবার অনেক সময় ওরা ডাকবে উলম্ব। এটা সাধারণত ভারতের মানে ইন্ডিয়ার যে বইগুলো আছে, যেমন পশ্চিম বাংলার যে বইগুলো, বাংলা বইগুলো চলে ম্যাথের, সেখানে এই লম্বরে ওরা উলম্বই বলে, ঠিক আছে। উলম্ব রেখা, শুধু উলম্ব বলে না তো, উলম্ব রেখা বলে, উলম্ব রেখা বলা হয়, ঠিক আছে। অথবা আপনারে আরেকটা বলে যে ঊর্ধ্ব রেখা, ঊর্ধ্ব রেখা, ঠিক আছে। সাধারণত এই নামগুলোতে এদেরকে ডাকা হয়, এই ভূমি আর লম্বরে। সেই নামগুলো একটু মাথায় রাখতে হবে। এখন দুইটা বিষয়ের সাথে আপনাকে আবার পরিচিত হইতে হবে, দুইটা নতুন বিষয়। সেটা হচ্ছে পাদবিন্দু আর হচ্ছে শীর্ষবিন্দু। পাদবিন্দু এবং শীর্ষবিন্দু প্রায় প্রশ্নে আপনি এই দুইটা শব্দের মানে ব্যবহার দেখতে পাবেন। দেখেন, আমি যদি এখানে এটা দিয়েই বুঝাই, এই যে বি কোণটা, এই যে বি কোণের এই পয়েন্টটা, এই যে গোলাপি যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলতে পারি পাদবিন্দু। এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি? পাদবিন্দু বলতে পারি। এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি? পাদবিন্দু। এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি ভাই? পাদবিন্দু বলতে পারি, পাদবিন্দু, ঠিক আছে। এখন আরেকটা হচ্ছে শীর্ষবিন্দু। দেখেন, শীর্ষবিন্দু অনেকেই চিন্তা করে, যেমন আপনি নর্মাল সেন্সে বলবেন যে ভাইয়া শীর্ষবিন্দু এইটা, শীর্ষবিন্দু এইটারে আমরা অনেকেই শীর্ষবিন্দু বলি, হ্যাঁ এটা ঠিক। কিন্তু শীর্ষবিন্দু যে শুধু এইটাই হবে এমন না, শীর্ষবিন্দু এইটাও হইতে পারে, এইটাও শীর্ষবিন্দু হইতে পারে। কিভাবে? পাদবিন্দু হচ্ছে যেখান থেকে শুরু হবে, আর শীর্ষবিন্দু হচ্ছে যেখান থেকে শেষ হবে। মূল কথা, ধরেন যে এইখান থেকে কোনো একটা জিনিস শুরু হয়েছে, সেটা শুরু হয়ে এখানে এসে যখন শেষ হয়েছে, বি বিন্দুতে শুরু হয়ে সি বিন্দুতে যদি শেষ হয়, তাহলে এইটারে আমি শীর্ষবিন্দু বলতে পারি, এটারে আমি কি বলতে পারি? শীর্ষবিন্দু বলতে পারি। ঠিক সেম ভাবে একটা জিনিস বি থেকে শুরু হয়ে ধরেন যে এ তে যে শেষ হয়েছে, তাহলে এটারেও আমি কি বলতে পারি? শীর্ষবিন্দু বলতে পারি। তার মানে শীর্ষবিন্দু যে সবসময় এটাই হবে না, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এটা ডিপেন্ড করবে প্রশ্নের উপরে, যে প্রশ্ন কি বলতেছে সে অনুযায়ী ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে পাদবিন্দু এবং শীর্ষবিন্দুর বিষয় চলে গেল। এখন আরো দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে উন্নতি কোণ আর অবনতি কোণ। হর হামেশা এই দুইটা শব্দ ব্যবহার হবে, উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণ এবং অবনতি কোণ খুব মনোযোগ দিয়ে দেখেন। ধরে নেন যে এটা একটা সরল রেখা, না? এটা একটা সরল রেখা হইল। আমি যদি এইটা একটা সরল রেখা, এই সরল রেখার ওপরে যদি কোনো কোণ উৎপন্ন হয়, ঠিক আছে, এই সরল রেখার ওপরে এই যে দেখেন একটা কোণ তৈরি করলাম না, এই সরল রেখার ওপরে একটা কোণ তৈরি করলাম না ওপরে, তাহলে সরল রেখার ওপরে, সরল রেখার ওপরে যদি কোনো কোণ উৎপন্ন করি, তাহলে ওই সরল রেখার ওপরের কোণটাকে উৎপন্ন কোণ বলা হয়। অর্থাৎ এই যে এই কোণটা, এইটা যদি একটা সরল রেখা হয়, এইটা একটা সরল রেখা, আর এইটার ওপরের দিকে আমি একটা কোণ উৎপন্ন করছি, তার মানে এইটা আমার কি হবে? উন্নতি কোণ হবে। মূল কথা, সরল রেখার ওপরের দিকে যদি কোনো কোণ উৎপন্ন হয়, তাহলে সেটারে আমরা কি বলবো? উন্নতি কোণ বলবো। এখন আরেকটা বিষয় আসছে, অবনতি কোণ। অবনতি কোণ, এই অবনতি কোণ কোনটা? অবনতি কোণ হচ্ছে সরল রেখার নিচের দিকে যে কোণ উৎপন্ন হয়, সেটারে আমরা অবনতি কোণ বলি। অর্থাৎ
ধরেন এটা দিয়ে বুঝাই, এটা তো একটা সরল রেখা তাই না? তাহলে সরল রেখার নিচের দিকে, এই যে নিচের দিকে এখানে একটা কোণ উৎপন্ন হয় নাই, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাকে আমরা কি বলতে পারি? এই কোণটাকে আমরা বলতে পারি অবনতি কোণ। মূল কথা, সরল রেখার ওপরে কোণ উৎপন্ন হইলে উন্নতি কোণ, সরল রেখার নিচের দিকে কোণ উৎপন্ন হইলে তারা আমরা কি বলবো? অবনতি কোণ বলবো। এখন এই উন্নতি কোণ আর অবনতি কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। আপনারা যখন রেখা কোণ পড়ছেন তখন একান্তর কোণ পড়ছেন না? একান্তর কোণ, এবং আমরা ওখানে পড়ে আসছি যে একান্তর কোণগুলো পরস্পর সমান। এই উন্নতি কোণ আর অবনতি কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? এই উন্নতি কোণ আর অবনতি কোণ কে মানে একান্তর কোণ বলা চলে, কারণ এই উন্নতি কোণ যতটুকু হবে এই অবনতি কোণও ঠিক ততটুকুই হবে, ঠিক আছে? মানে সমান হবে, একান্তর কোণ। মানে আপনি এই উন্নতি কোণ এবং অবনতি কোণকে একান্তর কোণ হিসেবে কনসিডার করতে পারেন। তো যেহেতু উন্নতি আর অবনতি এই দুইটা একান্তর কোণ, তার মানে যদি কোনো প্রশ্নে আপনাকে বলে দেয়া থাকে যে ভাইয়া একটা ধরেন যে উন্নতি কোণ বলা আছে 30 ডিগ্রি, তাহলে অবনতি কোণ কত? আপনি বলবেন যে উন্নতি আর অবনতি দুইটা যেহেতু একান্তর কোণ, তাহলে উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে অবনতি কোণও আমার কি হয়ে যাবে? 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। শুধু এই জিনিসটা মনে রাখেন যে যদি কোনো প্রশ্নে উন্নতি কোণ বলে যে এত ডিগ্রি দেওয়া আছে, বা যদি কোনো প্রশ্নে বলে যে অবনতি কোণ এত, তাহলে বুঝবেন যে উন্নতি দেওয়া থাকলে অবনতি ওইটাই হবে, অবনতি কোণ দেওয়া থাকলে যদি উন্নতি কথা জিজ্ঞাসা করে তাহলে উন্নতি ওইটাই হবে, ঠিক আছে? কারণ এই দুইটা কোণে কি হবে? সমান। উন্নতি 30 হইলে অবনতি 30, অবনতি 30 হইলে উন্নতি 30। যেটাই দেওয়া থাকলো, একটা দেওয়া থাকলে আমি দুইটাই বের করতে পারবো। বোঝা গেছে? এই কারণে এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ হিসেবে আপনি কনসিডার করতে পারেন, এবং এই দুইটাই সমান হবে। এখন আসেন, এই দূরত্ব এবং উচ্চতা বিষয়ক এই অধ্যায়টাতে আমরা মূলত তিনটা জিনিস নিয়ে কাজ করব। তিনটা জিনিস মানে হচ্ছে এই যে 30 ডিগ্রি নিয়ে কাজ করব, 45 ডিগ্রি নিয়ে কাজ করব, এবং 60 ডিগ্রি নিয়ে কাজ করব। এই তিনটা কোণ নিয়ে আমাদের কাজ। যত প্রশ্ন দেখবেন শুধু দেখবেন যে 30, 60, 45, 30, 60, 45, এই তিনটা কোণ নিয়েই প্রশ্ন আসছে, ঠিক আছে? তো যখন এই কোণগুলোর উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে চিত্রটা কিভাবে আঁকাবেন, এই পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চিত্রটা ঠিক মতো আঁকাইতে পারেন, বুঝবেন যে আপনার প্রশ্ন ওখানেই 90% সমাধান হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে যদি কোনো প্রশ্নে আমাকে 30 ডিগ্রি কোণ দেওয়া থাকে, অর্থাৎ আমি যখন 30 ডিগ্রি কোণ নিয়ে কাজ করব, ধরেন যে বলা আছে যে এই সমকোণী ত্রিভুজে যে কোনো একটা কোণ হচ্ছে আমার 30 ডিগ্রি, তাহলে আপনার চিত্রটা কি হবে? তখন আপনাকে যে কাজটা করতে হবে যে ভূমিটাকে, এই সমকোণী ত্রিভুজের ভূমিটাকে লম্বর চেয়ে বড় করতে হবে। কথা বুঝছেন? যখন আপনাকে 30 ডিগ্রি কথা বলবে বা 30 ডিগ্রি কোণ নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন সমকোণী ত্রিভুজের লম্বটা ভূমির চেয়ে কি হবে? ছোট হবে। বা উল্টা করে বলতে পারেন যে সমকোণী ত্রিভুজের ভূমিটা লম্বর চেয়ে বড় হবে, ঠিক আছে? তাহলে 30 ডিগ্রি কোণ হইলে আমরা যদি এইটাকে লম্ব মানি যে এইটা হচ্ছে লম্ব, তাহলে আমরা কি করব? এই যে ভূমিটাকে বড় ধরব, ভূমিটাকে বড় করব, ঠিক আছে? ভূমিটাকে আমরা কি করতে পারি? বড় করতে পারি। অর্থাৎ এই যে এইটা হবে উন্নতি কোণ, এইটার মান প্রশ্নে দেওয়া আছে ধরেন 30 ডিগ্রি, তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয় এইটার বিপরীতে, এই 30 ডিগ্রির বিপরীতে যেটা দেওয়া থাকবে সেটারে আমরা কি বলতে পারি? লম্ব বলতে পারি। এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটার বিপরীতে যেই বাহু আছে এইটারে আমরা কি বলতে পারি? এইটারে আমরা বলতে পারি হচ্ছে এইটা আমার অতিভুজ। আর এই যে এইটারে আমরা কি বলতে পারবো? এইটারে আমরা বলতে পারবো ভূমি। তাহলে কি বললাম যে যখন আমরা 30 ডিগ্রি কোণ নিয়ে কাজ করব তখন অবশ্যই এই ভূমি, এই ভূমিটা লম্বর চেয়ে আমার বড় হবে, ঠিক আছে? এই প্রশ্নটা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে যখন আপনি 30 ডিগ্রি নিয়ে কাজ করবেন তখন চিত্র আঁকানোর সময় কি করতে হবে? ভূমিটাকে বড় ধরতে হবে লম্বর চেয়ে। বোঝা গেছে? এখন আসেন, আমরা যদি 45 ডিগ্রি নিয়ে কাজ করি, 45, দেখেন
এরপরে যদি আমাকে কখনো বলে 45 ডিগ্রি নিয়ে, 45 ডিগ্রির কথা ধরেন যে প্রশ্নে বলা আছে, 45 ডিগ্রি নিয়ে যখন কাজ করব তখন লম্ব আর ভূমি এই দুইটাকে আমরা সমান করে দিব। লম্ব যতটুকু হবে ভূমিটাও কি হবে ততটুকুই হবে। অর্থাৎ ধরে নেন যে এইটা যদি আমার লম্ব হয়, এইটা যদি আমার লম্ব হয়, ঠিক লম্বের সমান করেই আমি কি করব, ভূমি অঙ্কন করব। তাহলে এই যে এইটা যদি আমি উন্নতি কোণ ধরি, এটার যদি 45 ডিগ্রি ধরি, তাহলে এইটার বিপরীতে যেটা থাকবে সেটা আমার কি লম্ব। এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকে তারা আমরা কি বলবো, অতিভুজ বলবো। আর এই যে এইটার আমরা কি বলতে পারি, এইটার আমরা বলতে পারি যে এটা হইতেছে আমার ভূমি। তাহলে কোনটা যখন 45 ডিগ্রি হবে তখন আমরা কি লিখতে পারি, লম্ব আর ভূমি এই দুইটাকে সমান করে দিব। লম্ব যতটুকু হবে ভূমিও ঠিক ততটুকু হবে। ঠিক আছে, লাস্ট আর একটা পার্ট, সেটা হচ্ছে যদি কখনো 60 ডিগ্রির কথা বলে, একটা কোণ ধরেন যে 60 ডিগ্রি বলছে, অর্থাৎ আমরা বলতে পারি যে যখন আমরা 60 ডিগ্রি নিয়ে কাজ করব তখন আমাদের কি করতে হবে, তখন লম্বটাকে আমি ভূমির চেয়ে বড় করে দিব। ঠিক আছে, ধরেন যে এইটা হচ্ছে একটা ত্রিভুজের লম্ব। ঠিক আছে, এই লম্বর চেয়ে আমি ভূমিকে কি করব, ছোট করব। দেখেন লম্ব কত বড় নিলাম আর ভূমি কতটুকু নিলাম। এখন আমরা এই যে অতিভুজ দেখাইলাম, অতিভুজ দেখাইলাম। তাহলে এইটারে যদি আমরা 60 ডিগ্রি ধরি তাহলে এইটা আমার কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে আমার লম্ব, এইটা হয়ে যাবে হচ্ছে আমার অতিভুজ। ঠিক আছে, আর এইটা হবে আমার কি ভূমি। তাহলে আমরা কি শিখলাম, যে যখন আমরা 60 ডিগ্রি নিয়ে কাজ করব তখন ডেফিনেটলি লম্বটা ভূমির চেয়ে কি হবে, বড় হবে। সো এই যে চিত্র আঁকানোর বিষয়টা আমি বারবার বলতেছি যে প্রশ্ন খুললেই 30, 45 আর 60 ছাড়া আপনি কিছুই দেখতে পারবেন না। ঠিক আছে, যখনই 30, 45, 60 আসবে তখন চিত্রগুলো আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখে আঁকতে হবে। আপনি যদি চিত্র আঁকাইতে না পারেন তাহলে আপনি ব্লান্ডার করে ফেলবেন। ঠিক আছে, আপনি চিত্র আঁকাইতে ত্রুটি হইলে আপনি বাহুগুলা ঠিক মতন করতে পারবেন না এবং উত্তর কি আসবে, ভুল আসবে। ঠিক আছে, এখন আসেন বাহুর সাথে এই কোণের সম্পর্ক। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 6টা মান আছে, 6টার মধ্যে আমরা 3টা মনে রাখবো, শুধু 3টা মনে রাখলে হবে, বাদ বাকি 3টা জাস্ট উল্টে দিলে আমার হয়ে যাবে। ঠিক আছে, বাহুর সাথে এখানে কোণের একটা সম্পর্ক আছে, আমি লিখে দিচ্ছি। বাহুর সাথে কোণের সম্পর্ক। ঠিক আছে, দেখেন আমরা এই যে এই 3টা শুধু মনে রাখবো, যেমন সাইন থিটা একটা, এটা মনে রাখবো। তারপরে আমরা কস থিটা মনে রাখবো এবং ট্যান থিটা। এই 3টা মনে রাখলে বাদ বাকি যে 3টা আছে ওই 3টা এমনি আমি মনে রাখতে পারবো। ঠিক আছে, এই যে সাইন থিটা, এইগুলা আমাদের ওই যে স্কুলে আমাদেরকে বিভিন্ন ধরনের ছন্দ টন্দ শিখাইতো। আপনি ছন্দে মনে রাখতে পারেন, আপনার যদি এমনি মনে থাকে আপনি এমনি মনে রাখতে পারেন, যেভাবে ইচ্ছা। তারপর আমি লিখে দিচ্ছি যে এই যে সাইন থিটা মনে রাখার জন্য আমরা বলতাম যে সাগরে লবণতি, তাই না? সাইন থিটা মনে রাখার জন্য আমরা কি বলতাম, যে সাগরে লবণ অতি। এই সাগরে মানে আমরা বুঝি সাইন। ঠিক আছে, তাহলে সাইন থিটা সমান সমান কি বলা চলে, এই যে লবণ মানে হচ্ছে লম্ব, লম্ব ভাগ এই যে অতি মানে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে যখনই দেখবো যে সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান সমান আমরা কি বলতে পারি, লম্ব বাই অতিভুজ। এই কস থিটা, এই কস থিটা আমরা কিভাবে মনে রাখতাম, যে কবরে ভূত অতি। এই কবরে বলতে বোঝা যাচ্ছে কস রে, আর এই যে ভূত, ভূতের ভূ দ্বারা বুঝাই হচ্ছে আমরা ভূমি রে। ঠিক আছে, আর অতি দ্বারা বুঝাই আমরা হচ্ছে অতিভুজ রে। ঠিক আছে,
আর এই যে ট্যান, এইটা আমরা মনে রাখতাম এইভাবে যে টেরা লম্বা ভূত, ঠিক আছে, টেরা লম্বা ভূত। এই টেরা দ্বারা আমরা বুঝাই হচ্ছে ট্যান রে, আর এই যে লম্বা, লম্বা বলতে আমরা বুঝি হচ্ছে লম্ব, আর এই ভূত দ্বারা আমরা বুঝি হচ্ছে ভূমি, ঠিক আছে। তাহলে সাইনের কথা বললেই লম্ব বাই অতিভুজ, কজের কথা বললেই ভূমি বাই অতিভুজ, টেনের কথা বললেই লম্ব বাই ভূমি। এখন এই তিনটা ছাড়াও আরো তিনটা আছে, যেমন এই যে সাইনের উল্টা কি, সাইনের উল্টা কসেক না, সাইনের উল্টা হচ্ছে কসেক। আবার কসের উল্টা কি, কসের উল্টা হচ্ছে আমার সেক, তাই না, সেক। আর টেনের উল্টা কি, টেনের উল্টা হচ্ছে কট। তাহলে দেখেন এই সাইন যেহেতু কসে, সাইনের উল্টা যেহেতু কসেক, তাহলে এই কসেকের মান বের করার জন্য আমরা কি করব, জাস্ট এটারে উল্টে দিব। অর্থাৎ এখানে অতিভুজ নিচে আছে, এই অতিভুজরে আমরা ওপরে দিব, আর লম্ব ওপরে আছে, এই লম্বরে আমরা কোথায় নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো। কসের উল্টা যেহেতু সেক, তাহলে এখানে এই অতিভুজ, অতিভুজরে আমি ওপরে দিব, আর ভূমিটারে আমি কি করে দিব, নিচে দিব। আবার এই যে ট্যানের উল্টা যেহেতু কট, তার মানে এই যে লম্ব বাই ভূমি, এটার আমি উল্টা করে দিব। তাহলে এইটা হচ্ছে ভূমি, আর নিচেরটা আমরা কি বলবো, লম্ব। মূল কথা এই তিনটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে। এই তিনটা সাধারণত ব্যবহার করি না, সাধারণত ব্যবহার হয় না, এই তিনটা দিয়ে কাজ হয়ে যাবে। তারপরেও লাগলে, যদি লাগে কখনো, সেই তিনটা বের করা কোনো বিষয় না, যদি আপনার এই তিনটা মাথায় থাকে, ঠিক আছে। এই তিনটা মাথায় রাখবেন, এই তিনটারে উল্টা করলেই এই তিনটা পাওয়া যাবে। বোঝা গেছে? এখন আসেন, এই বিষয়গুলো লাগবে, এর চেয়ে বেশি কোনো কিছু আসলে আমার মনে হয় না যে দরকার আছে। এখন ওই যে কিছু মান লাগবে, ওই যে সাইন 30 ডিগ্রি কত, সাইন 45 কত, সাইন 60 কত, কস 60 কত, কস 30 কত, ঠিক আছে। এই মানগুলো আপনাদের তো মুখস্থ করতেই হবে, ঠিক আছে। এবং ওইগুলো মুখস্থ করেই আপনাকে ম্যাথ সমাধান করতে হবে, তাছাড়া অন্য কোনো ওয়ে নেই, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে প্রথমে আমরা এই যে এটারে আপনি বেসিক বলতে পারেন, যা খুশি তা বলতে পারেন, ঠিক আছে। এই জিনিসগুলো আমার লাগবে মঙ্গলবারের ক্লাসে, প্রত্যেকটা প্রশ্নে এই জিনিসগুলো আমার দরকার আছে, এই জন্য আমি এই জিনিসগুলো আগে ক্লিয়ার করলাম। এখন আসেন, বইয়ে যেই ম্যাথগুলো আছে এবং আর্টস ফ্যাকাল্টি যেই ম্যাথগুলো প্রত্যেকবারই দিচ্ছে, সবগুলাই রিপিট প্রশ্ন দিচ্ছে, সবগুলাই প্রিলিতে, রিটেনে, সবগুলাই শুধু রিপিট রিপিট রিপিট, সংখ্যা চেঞ্জ বা সিচুয়েশন চেঞ্জ, কিন্তু একই জিনিসই দিচ্ছে। এখন কথা হচ্ছে যে এই 9-10 বই ঘাটলে, সাধারণ গণিত ঘাটলে আমরা 4টা টাইপের ম্যাথ পাই, আমরা 4টা টাইপের ম্যাথ পাই। তার মধ্যে একটা টাইপের ম্যাথ শুধু একটাই আছে, এক টাইপের ম্যাথ শুধু একটাই আছে। এই 4 টাইপের মধ্যে এই যে প্রথম টাইপ যদি আমি বলি, প্রথম টাইপ যে একটা কোণ, শুধু একটা কোণের কথা বলবে, ধরেন যে প্রশ্নে দেওয়া থাকবে একটা কোণ দেওয়া থাকবে এবং একটা বাহু মান দেওয়া থাকবে, একটা কোণ এবং একটা বাহু দেওয়া থাকবে। এই রকম অঙ্ক কোথায় কোথায় আছে? এই যে উদাহরণ 1, 2, 3, এই উদাহরণ 1, 2, 3-এ এই একটা কোণে এবং একটা বাহুর মান দেওয়া আছে, মানে এই টাইপের অঙ্ক আছে। আর অনুশীলনীতে যে আমরা পাবো হচ্ছে এই যে 10, 11, 12 এবং 13, এই 4টা ম্যাথ পাবো একটা কোণ এবং একটা বাহু রিলেটেড, ঠিক আছে। 2 নাম্বার যেই টাইপটা আছে সেটা হচ্ছে 2টি উন্নতি কোণ, 2টি উন্নতি কোণ আর হচ্ছে একটা বাহু দেওয়া থাকবে, 2টি উন্নতি কোণ এবং একটা বাহু। এই রিলেটেড অঙ্ক হচ্ছে আপনার উদাহরণ 5, হ্যাঁ উদাহরণ 5, আর আছে হচ্ছে অনুশীলনীতে, অনুশীলনীর 14, 15 এবং 16। এই 4টা ম্যাথ হচ্ছে 2টা উন্নতি কোণ এবং একটা বাহু রিলেটেড। 3 নাম্বার
এই ম্যাথ এখনো কোথাও আসেনি। এটা ধরেন যে 9-10 বইয়ের মধ্যে যতগুলা কঠিন ম্যাথ আছে তার মধ্যে, কঠিন ম্যাথ বলে ভুল হবে, কঠিন ম্যাথ না, বলা চলে যে কঠিন ম্যাথ। এই ম্যাথ হচ্ছে আপনার ইন্ডিয়াতে মোটামুটি ভালোই আসে। আমি দেখলাম এই কনসেপ্টে যে দুইটা অবনতি কোণ থাকবে এবং এখানে বাহুর কথা, বাহু থাকতেও পারে আবার নাও পারে। ঠিক আছে, এখানে একটা ম্যাথই আছে 202 নম্বর পৃষ্ঠা। আপনাদের বোর্ড বইয়ের 202 নম্বর পৃষ্ঠায় দেখবেন যে ওপরের দিকে এই কাজ লিখে একটা অঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে ওই ম্যাথটা। ঠিক আছে, আর এখান থেকে লাস্ট টাইপ 4, গাছ এবং খুঁটি ভেঙে যাওয়া। ঠিক আছে, আমি আমার ভাষায় লিখতেছি আর কি, গাছ অথবা খুঁটি ভেঙে যাওয়া যে ম্যাথ, গাছ এবং খুঁটি ভেঙে যাওয়া এই ম্যাথগুলা আপনি পাবেন হচ্ছে উদাহরণ 5। এই যে দুইটা উন্নতি কোণ এবং একটা বাহু, এবং উদাহরণ 5 আবার এইটাও কভার করবে। উদাহরণ 5, 6, ঠিক আছে। আর অনুশীলনীতে 17 এবং 18 নম্বর। ঠিক আছে, 17 এবং 18 নম্বর এই 4টা টাইপের ম্যাথ আছে। তার মধ্যে এই 3 নাম্বার টাইপ হচ্ছে শুধুমাত্র একটা ম্যাথ, আর এই যে 3টা টাইপের 2, 4, 7, 8, 12, 3 15টা ম্যাথ, আর এইটা ধরে 16টা। মাত্র 16টা ম্যাথ করলে আমার বিশ্বাস, আমি যতটুকু প্রশ্ন দেখলাম যে এগুলোর বাইরে আসেনি, বা এইগুলা জানলে আপনি আশা করা যায় যে ম্যাথগুলো দিবে এই অধ্যায় থেকে আপনি পেরে যাবেন। ঠিক আছে, তো ওই হুট করেই একটা জিনিস পড়া শুরু করার আগে আমার মনে হয়েছে যে আগে বিষয়টাকে, ভয়টা আগে ভেঙে দিই, যে এই অধ্যায়ে আসলে তেমন কিছু নাই। আমরা যতটা কঠিন ভেবে বারবার করে আসি, এতটা কঠিন এখানে কোনো কিছু নাই। এই সহজ জিনিসই আছে, এখানে খুব পেঁচানো জিনিস নাই। এবং এখানে সবচেয়ে মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে যে এখানে 2 নাম্বার আর 11 নাম্বার ম্যাথ একই ম্যাথ, কোনো পার্থক্য নেই, একই জিনিস, শুধু ডিজিট চেঞ্জ করা। 1 নাম্বার ম্যাথ আর 10 নাম্বার ম্যাথ একই ম্যাথ, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, উদাহরণ 1-এর 1, 10, 2, 11 এরকম করে আমি ওই লেকচার সেটা সাজায় দিছি। ঠিক আছে, কালকে আমি যখন করাবো তখন আমার ওইটা আসলে মনেও নাই, দেখাই দিব যে কোন উদাহরণের সাথে সাথে কোন ম্যাথ দেওয়া আছে অনুশীলনীর। অর্থাৎ আমি যদি 2 সমাধান করি, আমার আর 11 সমাধান করার দরকার নাই, যদি আমি প্রত্যেকটা সমাধান করে দিব, কিন্তু 2 নাম্বার আর 11 নাম্বার একই রিলেটেড ম্যাথ, 1 নাম্বার আর 10 নাম্বার একই ম্যাথ। আবার এই যে 3-এর সাথে বোধ হয় 12 কি 13, মানে এই দুইটা সেম, যে 3 নাম্বার আর 13 নাম্বার সেম ম্যাথ। ঠিক আছে, আবার উদাহরণ 4-এর সাথে এখানে উদাহরণ 4টা মিস গেছে। দাঁড়ান তো, 2টা নিয়ে এখানে কি আমি ভুল লিখলাম? দাঁড়ান, ওয়েট, একবার বইটা দেখি। 5 নম্বর উদাহরণ তো এটাই তো হওয়ার কথা। উদাহরণ এখানে এইটা উদাহরণ 4 হবে, বুঝতে পারছেন? এই যে গাছ আর খুঁটি ভেঙে যাওয়া, এইটা হবে, এখানে হবে, এই যে এটা হচ্ছে উদাহরণ 4 হবে। হ্যাঁ, এটা উদাহরণ 4 হবে, হচ্ছে উদাহরণ 4। এটা হচ্ছে গাছ ভেঙে পড়া, মানে হচ্ছে ভেঙে যাওয়ার বিষয়। ঠিক আছে, তো এই 4-এর সাথে বোধ হয় আপনার ওই যে 14 নাম্বার প্রশ্নের একটা মিল আছে, 14 কি 13, মানে আমি কালকে বলেই দিব, সমস্যা নাই। ঠিক আছে, বলেই দিব টাইপগুলো। তো মোটামুটি এই কয়েকটা টাইপ যদি আমরা কাভার করতে পারি তাহলে আর কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, এখন বলেন যে প্রথমে যে বিষয়গুলো আমি দেখাইলাম, ঠিক আছে, আমারই কোনো জিনিস দেখানো, এগুলো আপনারা জানেন, কিন্তু এইগুলা একদম মাথায় থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। মূল কথা
মানে সামনে একটা জিনিস আসা মাত্র যেন ওইটা 1 সেকেন্ডের মধ্যে মাথায় ক্লিক করে যে এইটা, ঠিক আছে। প্রথমে যে বিষয়গুলো দেখাইছি এগুলা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? আমরা এগুলোর অ্যাপ্লিকেশন দেখবো আগামী ক্লাসে। আপনাদের শুধু আমি একটা কাজ দিচ্ছি, কষ্ট করে এই সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর হচ্ছে কসের এরকম মান, টেনের মান, কসেকের মান, সেকের মান, কটের মান, এরকম যতগুলো মান আছে ভাই, এগুলো আপনি একটু দয়া করে মুখস্থ করবেন। শুধু আপনার কাজই একটা, ওই জিনিসগুলো মুখস্থ রাখবেন। আর সামনের দিনের ক্লাসে আমি সব ম্যাথ, 16টা ম্যাথ আছে, 16টা ম্যাথ আজকে যা যা আলোচনা করছি এই আলোচনার ভিত্তিতে খুব ইজিলি সমাধান হয়ে যাবে, কঠিনের কোনো কিছু নাই। এবং এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যে বিষয়ভিত্তিক বলতেছি, যে অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলা, মঙ্গলবারে 28 নম্বর ক্লাস করার মাধ্যমে আমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস করা শেষ হয়ে যাবে, ঠিক আছে। অধ্যায় ভিত্তিক আর কোনো ক্লাস আমাদের বাকি থাকবে না। আমরা মোটামুটি যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন হয় আমরা মোটামুটি সবকিছুই পড়ে ফেলছি। তাইলে আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল অধ্যায় ভিত্তিক 25টা, সেখানে আমরা 28টা ক্লাস নিছি, অর্থাৎ 3টা ক্লাস আমরা বেশি নিছি। এরপরেও আপনাদেরকে আরো 30টা ক্লাস নেয়ার আমি অঙ্গীকার করছি। 30টা ক্লাস আমি নিব, যেগুলা ইংরেজি মাধ্যমে, মানে ইংরেজি প্রশ্ন থাকবে, ইংরেজি সলিউশন থাকবে, ঠিক আছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সিনিয়র অফিসার ইংরেজিতে প্রশ্ন হয়েছে, আবার সামনে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের পরীক্ষা হবে, সেটাও ইংরেজি দিয়েই হবে, ঠিক আছে। হয়তো এই বাংলা দিয়ে প্রশ্ন অফিসার বা ক্যাশেই হইতে পারে, ঠিক আছে। যদিও এখানে ভাষা কোনো ম্যাটার না, প্রশ্ন একই, শুধু ভাষার তারতম্য, ঠিক আছে। সো আমরা এই 30টা ক্লাস এখনো আমাদের করতে হবে। আপনারা যদি করতে চান, ঠিক আছে, আমার মনে হয় যে উপকৃত হবেন। তার মধ্যে 10টা ক্লাস আমি করাবো আগারওয়াল রিলেটেড, মানে আগারওয়ালের বই থেকে বেছে বেছে আমি 10টা ক্লাসে 100 ম্যাথ আমি সলভ করাবো। 100, 10টা ক্লাসে 10 10 100 ম্যাথ সলভ করাবো আগারওয়ালের বই থেকে। 10টা ম্যাথ আমি সলভ করাবো একটু মিডিয়াম লেভেলের ম্যাথ সলভ করাবো 10টা ক্লাসে 100টা, ঠিক আছে। আর এই 10টা সলভ করাবো একদম অ্যাডভান্সড লেভেলের, একদম অ্যাডভান্সড। সামনে আপনাদের পেট্রো বাংলার পরীক্ষা আছে, অনেকে বেসরকারি ব্যাংকের বিভিন্ন সময় পরীক্ষা টরীক্ষা দিয়ে থাকেন, ঠিক আছে, বা বেজার পরীক্ষা হয়, বা অন্যান্য প্রতিষ্ঠানের পরীক্ষা হয় যেগুলো আইবিএ নেই। সো এই 10টা অ্যাডভান্স ক্লাসেও আমরা 100টার মতো ম্যাথ সমাধান করব, যেগুলা করলে আইবি এর ওই কঠিন প্রশ্নগুলো আমার মনে হয় যে খুব সহজেই আপনি ট্যাকেল দিতে পারবেন পরীক্ষার হলে। মূল কথা, আমরা ধরেন যে 27 ক্লাসে 10টা করে করছি 270, আর আগামী ক্লাসে আমরা করব 16টা, 286টা ম্যাথ আমি বাংলা মাধ্যমে সমাধান করাচ্ছি। আর যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে 300 ম্যাথ আমি ইংরেজিতে সমাধান করাবো, ঠিক আছে। মূল কথা যে 586, ধরে নেন যে প্রায় 600। আমার মনে হয় না যে 600 ম্যাথ করার পরে আর এক্সট্রা করে আপনাকে আর কোনো কিছু কোথাও কিছু করতে হবে, ঠিক আছে। এখন আপনারা যদি, যেমন আজকে অনেকে বলতেছিলেন ইনবক্সে যে ভাই মানে আর কয়টা ক্লাস হবে, আপনাদের আমি বারবার বলতেছি যে আপনাদের যদি ধৈর্য থাকে ক্লাস আর 30টা হবে, আগামী ক্লাসের পরেও আরো 30টা ক্লাস হবে। আর যদি বলেন যে এত ধৈর্য নাই, আমি যদি দেখি যে অ্যাটেন্ডেন্স মাত্র 2-3 জন, ঠিক আছে, তাহলে আমি লাইভ না নিয়ে হয়তো রেকর্ডেড ক্লাস দেবো, কিন্তু রেকর্ডেড দেবো, লাইভ নিব না। আমার পছন্দ মতো সময় আমি রেকর্ড ক্লাস আপলোড করে দেবো, কারণ 2-3 জনের জন্য আমি লাইভে এসে আমি পরিশ্রম করতে পারবো না, ঠিক আছে। কারণ অলরেডি যা পড়ানো হয়েছে এইটা দিয়ে আপনি বাংলাদেশে যে পরীক্ষাগুলো হয় এগুলো আপনি ট্যাকেল দিতে পারবেন। শুধু ভাষা এদিক সেদিক, ভাষা বাংলায় শিখাইছি, ইংরেজি, তারপর আমি তো সুযোগ দিচ্ছি যে আমি ক্লাস নিব, কিন্তু আমাকে কোঅপারেট করতে হবে। বোঝা গেছে? বুঝাইতে পারছি বিষয়গুলো? আমি অলরেডি 28 নম্বর লেকচার শিট আপলোড করে দিছি, ঠিক আছে, আপনারা ডাউনলোড করে নিন। এবং মঙ্গলবারে আমরা ওই 16টা ম্যাথ
একদম শুরু থেকে শেষ পর্যন্ত করব এবং একটু সময় নিয়ে বসবেন, যে ক্লাস 2 ঘন্টার বেশি হইতে পারে, আমি জানি না যে কতক্ষণ লাগবে, 2 ঘন্টার বেশি ক্লাস করতে হবে এটা ধরে নিয়েই বসবেন নেক্সট ক্লাসে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।